So only this time, this 14 years, we had true democratic system and stability, and that's why we could make progress. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন বর্তমান চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী এবং লুচ্চা লীগের সভাপতি শেখ হাসিনা বেশ কয়েকদিন আগে 15 দিনের একটি বিদেশ সফরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাপান সফর করেছেন। আর এই সফরে থাকাকালে তিনি বিবিসিতে একটি মিথ্যার দোকান খুলে বসেছিলেন। সেই মিথ্যার দোকানে বসে তিনি কি কেনাবেচা করেছেন সেটি নিয়েই মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। I just want to know how the last 14 years have been for you personally. I can tell you one thing, that last 14 years is the best time for Bangladesh because in every aspect we made tremendous development. দর্শক, তিনি এখানে যে মিথ্যা কেনাবেচা করেছেন সেখানে তিনি বলেছেন যে গত 14 বছর তিনি যে একটানা দেশ শাসন করছেন এই সময়টা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সময়। এর থেকে হাস্যকর, এর থেকে তামাশাকর কথা আর দ্বিতীয় আরেকটি হতে পারে বলে আমার মনে হয় না। আমি মনে করি এই 14 বছর ছিল বাংলাদেশ স্বাধীনের পরে সবচেয়ে খারাপ সময়। এবং দ্বিতীয় পর্যায়ে তিনি বলেছেন, আর এই ভালো সময়ের জন্যেই, তার ভালো শাসনের জন্যেই তিনি এই সময়টাতে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশে। এই জায়গায় তিনি অবশ্য সত্য কথা বলেছেন। সেটা কেমন আপনারা আবার হয়তো চোখ গরুর মতো করে ফেলেছেন। ভয়ের কোনো কারণ নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। যেমন নির্বাচনী ব্যবস্থাপনায় তিনি এতটাই উন্নতি করেছেন যে পৃথিবীতে এই নজির কেউ স্থাপন করতে পারেন নাই। সেটি হচ্ছে তিনি দিনের ভোট রাতেই সেরে ফেলেছেন। অতএব আমি মনে করি এটা বিশ্বের ইতিহাসে মানে নির্বাচনী ব্যবস্থাপনার একটি অনন্য উচ্চতায় তিনি নিয়ে গিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের ভোটারদেরকে এমন সুযোগ সুবিধা দিয়েছেন যে তাদের আর ভোট কেন্দ্রে আসা লাগে না। তাদের ভোট তার যে পেটুয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার দলের যে সন্ত্রাসী বাহিনী, তাদেরকে ব্যবহার করেই বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার কাজটা তিনি গত 14 বছরে সেরে ফেলার ব্যবস্থা করেছেন এবং এটির মাধ্যমে তিনি নির্বাচনী ব্যবস্থাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার এই 14 বছরের শাসনামলে বাংলাদেশে যে পরিমাণ নারী ধর্ষণের ঘটনা ঘটেছে, গত 50 বছরেও এত নারী ধর্ষিতা হয়েছে বলে আমার জানা নেই। আপনারা জানেন যে এটা রেকর্ড ব্রেক করেছে। এবং অবাক করার বিষয় হলো যে এই অধিকাংশ নারী ধর্ষণের ঘটনার সাথে তাঁরই দলের নেতাকর্মীরা জড়িত। অর্থাৎ তিনি এবং তার দল বাংলাদেশটাকে ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছেন, বাংলাদেশটাকে কার্তিক মাসে পরিণত করেছেন। অর্থাৎ নারীদের সম্মানের, নারীদের সম্ভ্রমের, নারীদের চরিত্রের এত উন্নতি হয়েছে যে তাদেরকে ধর্ষণের মাধ্যমে তিনি নারীদের মান সম্মানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এছাড়াও আপনারা জানেন যে তার দলের একজন নেতা আব্দুর রহমান বদি, তিনি মানে রাষ্ট্রের সর্বোচ্চ পদে না গিয়েও তিনি সম্রাট উপাধিতে ভূষিত হয়েছেন। অর্থাৎ তিনি বাংলাদেশের যুবক যুবতীদের হাতে ইয়াবা পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের যুবক যুবতীদের চরিত্র অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং তার দলের একজন সাধারণ সংসদ সদস্যকে তিনি সম্রাট উপাধিতে ভূষিত করার মাধ্যমে তাকেও একটা মানে সম্মানের অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।
পাশাপাশি তিনি বাংলাদেশের অর্থনৈতিকভাবে এতটাই উন্নতি করেছেন যে বাংলাদেশের অর্থনীতি ফুলে ফেঁপে এত মোটা তাজা হয়েছে যে বাংলাদেশে এই টাকাগুলো রাখার জায়গা নেই। এজন্য গত 14 বছরে তিনি এবং তার দল বাংলাদেশ থেকে প্রায় 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, কারণ বাংলাদেশে টাকা রাখার জায়গা নেই। শুধু তাই নয়, বাংলাদেশে তিনি যে দারুণ উন্নয়নের কথা বলছেন, এই দারুণ উন্নয়নের মধ্যে ধরেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে, মানে এই যে ভবন নির্মাণ, এই বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভবন নির্মাণ করার ক্ষেত্রে তিনি উন্নতিটা এতটা মানে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যে রডের বদলে তিনি বাঁশের ব্যবহার করেছেন। অর্থাৎ রডের থেকে বাংলাদেশে বাঁশ শক্ত, যে কারণে তিনি এই উন্নতিটাকে দারুণ উচ্চতায় নিয়ে গেছেন। In 2008 election, when we won the election and we formed government, so it was continuous democratic process. I mean, your country has been described as a flawed Muslim democracy, and then there are those who say it's sliding into autocracy under your rule. What went wrong? How could you say autocracy? In my whole life I struggled for democracy, and our party, Bangladesh Awami League, we established democracy in this country. And before that I told you that we had military ruled for 21 years, and then again military backed government for another 8 years. That means altogether 29 years out of 50 years. So only this time, this 14 years, we had true democratic system and stability, and that's why we could make progress. প্রথম পয়েন্ট, গত 14 বছরেই শুধুমাত্র গণতান্ত্রিক সিস্টেম চালু ছিল, আর অন্য সময় চালু ছিল না। তার মানে তিনি কি বলতে চাচ্ছেন যে ওনার যে শাসন আমল ছিল 1996 থেকে 2001, এই শাসন আমলটা কি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে ছিল না? ওনার কথায় উনিই কিন্তু ধরা খেয়ে গেলেন। যাই হোক, প্রথমত আমি বলতে চাই, এই জায়গায় তিনি যে মিথ্যাটা বিক্রি করার চেষ্টা করেছেন তাতে কিন্তু তিনি সফল হন নাই। অর্থাৎ বাংলাদেশে সত্যিকারের গণতান্ত্রিক সিস্টেম ছিল হলো 15 বছর, 1991 থেকে 2006 পর্যন্ত। এই 15টি বছর বাংলাদেশে অপেক্ষাকৃত সুন্দর গণতান্ত্রিক সিস্টেম চালু ছিল, কারণ এই 3টি টার্মেই তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, এবং এই 3টি নির্বাচনেই টুকিটাকি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অপেক্ষাকৃত অন্যান্য সময়ের তুলনায় সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং সকল রাজনৈতিক দল এই নির্বাচনগুলি মেনে নিয়েছে, তার দল সহ। এবং সেই সময় অপেক্ষাকৃত বাংলাদেশের জনগণ শান্তিতে বসবাস করেছিল। আর এর মূল নায়ক ছিলেন জামায়াতে ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রহেমাহুল্লাহ। এটি আপনি মানেন আর না মানেন, এটাই সত্য। অথচ উনি বলছেন তার শাসন আমলটাই ছিল গত 50 বছরের শ্রেষ্ঠ শাসন আমল, যে সময় গণতান্ত্রিক সিস্টেম চালু থাকার কারণে তিনি অনেক উন্নয়ন করতে পেরেছেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখা উচিত। তিনি বলেছেন যে তিনি একনায়ক নন, বরং তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়েছেন। এই কথাটা তিনি আংশিক সত্য বলেছেন। কেন বলছি? 1991 সালের আগে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনটা হয়েছিল, সেখানে তিনি আন্দোলন করেছিলেন। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তিনি জামায়াতের সাথে এবং অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলির সাথে যুগপৎ আন্দোলন করেছেন। সেখানেও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এবং 2001 সালে তিনি ক্ষমতাটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে হস্তান্তর করে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। বলতে দ্বিধা নেই যে তিনি একসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার দল অনেক সংগ্রাম করেছে, বলতে আমার দ্বিধা নেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তিনি তার পিতা শেখ মুজিবুর রহমানের মতোই গণতন্ত্রকে, নির্বাচনী ব্যবস্থাকে গলা টিপে হত্যা করেছেন। আর 3 নম্বর পয়েন্টে তিনি যেটা বলেছেন যে বাংলাদেশ
স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের বয়স 50 বছর ক্রস করেছে। এই 50 বছরের মধ্যে 29 বছরই মিলিটারি ডিক্টেটররা বা মিলিটারি শাসকরা বাংলাদেশ পরিচালনা করেছে। আমি জানি না উনি কিভাবে এই অঙ্কটা কষলেন। আমি যদি উনার শাসনামলটাও ধরি, উনি টানা 14 বছর ক্ষমতায় আছেন। এই 14 বছরকে তিনি তো বাংলাদেশের স্বর্ণযুগ বলছেন, তাই না? তো এই 14 বছর আপনি এক জায়গায় রাখেন। 1996 থেকে 2001 এই 5 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তো এই 14 বছরের সাথে আপনি এই 5 বছর যোগ করেন, কত হয়? 19 বছর হয়। তার পিতা শেখ মুজিব 1972 থেকে 1975 3 বছর 9 মাস না কতদিন যাই হোক, আপনি লামসাম 3 বছর ধরেন, 3 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে 19 বছর আর 3 বছর কত হয়? 22 বছর হয়। তো তার দল আওয়ামী লীগই রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্র শাসন করেছে 22 বছর। তো উনি কিভাবে বললেন যে এই 50 বছরের মধ্যে 29 বছর মিলিটারিরা এই দেশ শাসন করেছে? এটা যে চরম মিথ্যা কথা বলেছেন, তিনি নিজের কথাই নিজেই ধরাশায়ী হয়েছেন। তার নিজের দলই রাষ্ট্র শাসন করেছে 22 বছর। বিএনপি 2 টার্ম ক্ষমতায় ছিল। বিএনপি এককভাবে 1991 থেকে 1996 এবং জোটগতভাবে 2001 থেকে 2006, তাহলে এখানেও 10 বছর। তো এই 22 আর 10 32 বছর গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালিত হয়েছে। আপনি যদি এরশাদের শাসনামল এবং জিয়াউর রহমানের শাসনামল বাদ দেন, অথচ এরশাদের একটা শাসনামল ছিল, নির্বাচনের মাধ্যমেই এরশাদ কিন্তু ক্ষমতায় এসেছিল। জিয়াউর রহমানেরও একটা শাসনামল ছিল, তিনিও কিন্তু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছিলেন। যাই হোক, তো উনি যে পরিসংখ্যানটা এখানে দেখিয়েছেন, যে অঙ্কটা তিনি কষে জনগণের সামনে উপস্থাপন করেছেন, এখানে কিন্তু তিনি চরম মিথ্যাচার করেছেন। এটা কিন্তু দিবালোকের মতো পরিষ্কার। Why then does the UN Human Rights Chief raise concerns about allegations of extrajudicial killings, forced disappearances, torture, cracking down on the press? I don't know. Actually, the allegation they brought, but they couldn't prove it that much. Well, some group, they mention a big number. Then when we inquire, it was perhaps 5 or 6 persons. But sometimes people themselves, they hide. Actually, sometimes some people hide themselves. অর্থাৎ 1972 থেকে 1975 এই 3টি বছর তার পিতা শেখ মুজিব যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ঠিক সেভাবেই অনেকটা সেরকমই তিনিও রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। তো সঙ্গত কারণেই তিনি অনেক মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন, গুম করেছেন, এবং গণমাধ্যমের মুখ তিনি অনেকটা লাল টেপ বা কালো টেপ দিয়ে এঁটে দিয়েছেন। যাই হোক, তো এর উত্তরে তিনি কি বলেছেন? ইয়ালদা হাকিমের প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের যে সংখ্যাটা বলা হয়, এটা আসলে কেউ প্রমাণ করতে পারেনি। অল্প কিছু প্রমাণ হয়েছে, বাট অধিকাংশ ক্ষেত্রেই হাইডিংয়ের যে প্রশ্নগুলো এসছে, অর্থাৎ গুমের যে প্রশ্নগুলো এসছে, তারা নিজেরাই আসলে নিজেদেরকে লুকিয়ে রেখেছে। এখানে আমরা কাউকে গুম করি নাই। তো এখানেও তিনি বেশ কিছু মিথ্যা কেনাবেচা করার চেষ্টা করেছেন। তো যাই হোক, আমরা পরবর্তীতে এ বিষয়ে বিস্তর তিনি ইয়ালদা হাকিমের সাথে আলোচনা করেছেন, সেই অংশটা শুনি, এরপরে আমরা মূল আলোচনায় যাই। Why did the US impose sanctions then on one of your paramilitary organizations? That paramilitary organization was set up by the US. Actually, with their advice, it was established in 2004, and all the training, equipments, everything provided by US. And I feel that the way they trained them, now they are acting such a way. So how and why they put sanction, it is really a big question to me. What do you think it is? What do you think the reason for it is?
I don't know, maybe they don't want me to continue or the progress we are making for Bangladesh, they may not accept it or something. The accusations, I want to pick up on a few things Sure, that you sure. said, but the accusations are that before the sanctions in 2018, this is while you're in power, there were 466 people who were killed by the security forces. In 2019, 388 people killed. In 2020, 188 people killed. Then when the sanctions were imposed, Listen, it went down to 15. The number they mentioned, they could prove it. Mostly, it was not that they were, killed by the law enforcement agencies, or because we wanted the evidences. Send us, we will look into it. I mean, there are two whistleblowers from the paramilitary organization as part of a documentary that was done by DW who said that the orders come at the highest level, meaning you, to kill some of these people. This was a documentary that was done by a German organization. Well, how they made this organization, I don't know. But what is happening in America, you can see. Almost every day, even in a school or shopping mall or restaurants, people are entering, killing, even the school children. Then other common people been killed by the either law enforcement agencies or the armed cadres. I think US should look into that in their country, what is the situation? They should save the children's life. They are not taking care of that, their own people. But the allegation they brought or the number they said, we asked them that give us the evidence. They couldn't place that. And yet they're not lifting the sanctions. Well, sanction and counter-sanction, this is some kind of game, what I feel. It is still not clear to me that why they put sanction to our country. I can tell you one thing, look at me. My whole family was assassinated. My father, he was the then president of the country. Then my mother, my three brothers, the younger one was only 10 years old, my two sisters, and so altogether 18 members. Those killers, they got indemnity. That means you cannot punish them. I had no right to ask for justice. I couldn't file any case against that. That time they didn't put any sanction. Rather, still one killer, he took shelter in America, US. Time and again I am asking or requesting the government or the president, directly I send letter to them. Why do you think they're not listening to you? I don't know. I mean, you've raised this in Parliament as well, this idea that they want regime change. Do you have sort of evidence around that? Because you're raising this concern again now. Well, that is the big question, that why they put this sanction. When the law enforcement agencies is working to control the terrorism and action taking the violator of human rights. But why they supporting the violators, not the victim or not the people? Amnesty International, Human Rights Watch, the UN have all expressed concern. I know that all 12 together, they, placed this, but they couldn't prove. Are they lying? I don't know the international game. Why would they want to remove you? Well, they killed my father. Those who killed our family, even my 10 years old brother, perhaps those killer or conspirator never wanted that anybody from that family should come. দর্শক এখানে বেশ কয়েকটি পয়েন্ট, লম্বা আলোচনা, আপনারা হয়তো কিছুটা অধৈর্য হয়ে যেতে পারেন, বাট আমাদের শোনা দরকার তার কথার প্রতিবাদ করতে হলে।
এখানে মূলত যে বিষয়টি আসছে, যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, বাংলাদেশের র্যাব বাহিনী এবং র্যাবের 5 জন কর্মকর্তা এখন বলা যায়, আর পুলিশের 2 জন আইজি, তো তাদের উপর কেন স্যাংশন দিয়েছে উনি বারবারই বলছেন যে এটা আমারও প্রশ্ন, কেন দিয়েছে ওনার বোধগম্য নয়। অথচ জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বড় বড় মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট করেছে। সেখানে ইয়ালদা হাকিম কিন্তু মেনশন করেছে কোন সালে কতজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং স্যাংশন দেওয়ার পরের বছর মাত্র 15 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। উনি বারবারই একটা কথা কিন্তু বলছেন যে তারা এটা প্রুভ করতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই। এই যে সংখ্যাটা বলা হচ্ছে, আদৌ তাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে কিনা এটা কিন্তু এখনো প্রমাণিত না তাদের কাছে। বারবার নাকি চাওয়া হয়েছে, উনি চেয়েছেন। এটা যে কত বড় মিথ্যাচার সেটা বাংলাদেশের জনগণ জানে, এবং উনি বলছেন যে তারা আমাদের কাছে অভিযোগগুলো আমাদের কাছে পাঠাক, আমরা ইনকোয়ারি করে দেখব, তদন্ত করে দেখব। কে তদন্ত করবে? শেখ হাসিনা তদন্ত করবে, সেই তদন্ত আমরা বিশ্বাস করব? এনিওয়ে, তো উনি যে বারবার প্রুভের কথা বলতেছেন, এর ভিতর আবার ইয়ালদা হাকিম কিন্তু প্রশ্ন করেছে যে আপনি বাংলাদেশে বলছেন যে রিজিম চেঞ্জের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করতেছে, অর্থাৎ ক্ষমতা পরিবর্তনের জন্য, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করতেছে। এ ব্যাপারে আপনি যে বক্তব্যটা রেখেছেন, এ ব্যাপারে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা? উনি কিন্তু কোনো প্রমাণের কথা বলতে পারেন নাই। তো উনি একজনের কাছে প্রমাণ চাচ্ছেন, অথচ উনি একটা কথা বলবেন সেটার ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারতেছেন না। এটা মূল বিষয় নয়। দুনিয়ার সবাই যে বিষয়ে কথা বলতেছে, সংখ্যা পর্যন্ত বলে দিচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠন, জাতিসংঘের মতো সংগঠন, তারা বলতেছে বাংলাদেশে এত সালে এতজন করে মোট এতজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এরপরেও তিনি বলছেন যে তারা মিথ্যা বলছে। অর্থাৎ যত সত্য উনি বলেন, মিথ্যাবাদী কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। এরপরে তিনি একটা উদাহরণ টেনেছেন। সে উদাহরণটা কি? যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নিয়ে এত প্রশ্ন করে, এত স্যাংশন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার পিতা সহ তার পরিবারের যে 18 জন সদস্যকে 1975-এর 15ই আগস্টে হত্যা করলো, যারা হত্যা করলো তাদের বিরুদ্ধে কেন যুক্তরাষ্ট্র স্যাংশন দেয়নি, নিষেধাজ্ঞা দেয়নি? উল্টা যারা হত্যা করলো তাদেরকে আরো শেল্টার দিয়েছে। যুক্তরাষ্ট্র কেন করলো? এটা একটা প্রশ্ন বটে, কিন্তু তার এই উত্তরের মাধ্যমে এটা প্রমাণ হয় যে তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যেই তিনি এই জুডিশিয়াল কিলিংয়ের ব্যবস্থা করেছেন। এখন প্রশ্ন হলো, তার পিতাকে হত্যা করেছে একজন, সেই হত্যার প্রতিশোধ কি তিনি আরেকজনের উপর নিতে পারেন? বাংলাদেশের একজন নাগরিক তার পিতাকে, তার পরিবারের লোকজনকে হত্যা করেছে, তিনি যদি প্রতিশোধ দিতেই চান তাহলে তার উপরে নেবেন, এটাই কিন্তু আইন বলে, তাও আইনের মাধ্যমে, সরাসরি না। কিন্তু তিনি বাংলাদেশের জনগণের উপর প্রতিশোধ নিলেন। তার এই কথাই কিন্তু এটাই প্রমাণ হয়। তার পিতা এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সেটা একটা ইস্যু, কিন্তু সেইটার জবাব আপনি দিতে না পেরে আপনি সেটাকে নিয়ে এই প্রশ্নের জবাব ধামাচাপা দেওয়ার জন্য সেই প্রশ্ন আপনি সামনে আনতে পারেন না। আমরা কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করি না, কিন্তু এখানে আরেকটি প্রশ্ন দাঁড়িয়ে যায়। সেটা হলো, প্রথমত তার পিতাকে হত্যা করেছিল কারা, এবং তার পিতা কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন? তার পিতাকে যখন হত্যা করা হয় সেটা ছিল একটি মিলিটারি কু। আর আপনারা জানেন যে এই পৃথিবীতে যতগুলো মিলিটারি কু হয়েছে, এই মিলিটারি কুতে যারা অপরাধী তাদের কয়জনের বিচার করা হয়েছে? আপনি শুধু বাংলাদেশ না, পৃথিবীরও আনাচে কানাচে অন্যান্য দেশে দৃষ্টি দেন, কয়টা দেশে মিলিটারি কুতে অপরাধী যারা তাদেরকে বিচার করা হয়েছে। তারপরেও আপনি বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হলো যে শেখ মুজিব এবং তার পরিবারকে কে বা কারা হত্যা করেছে? যারা শেখ মুজিবকে মাথার তাজ মনে করত, যারা শেখ মুজিবের
রাজনীতির সাথে জড়িত ছিল, যারা শেখ মুজিবের রাজনীতিকে মনে প্রাণে লালন করতেন, তার দল করতেন, তারাই তাকে এবং তার পরিবারের লোকজনকে হত্যা করেছে। এখন প্রশ্ন হলো কেন হত্যা করেছে? এই জন্য হত্যা করেছে যে কারণে পাকিস্তানের সাথে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল। কি কারণে? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের সম অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশটা স্বাধীন হয়েছিল। তিনি এই সবগুলোকে গলা টিপে হত্যা করেছিলেন। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছিলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে গলা টিপে হত্যা করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে তিনি গলা টিপে হত্যা করেছিলেন। শুধু তাই নয়, তিনি বাস্তবিক অর্থে তাঁর শাসনামলে মুজিব বাহিনী এবং রক্ষী বাহিনী দিয়ে প্রায় 30,000 মুক্তিযোদ্ধা সহ প্রায় 30,000 মানুষকে হত্যা করেছিলেন। তো তিনি তো সবচেয়ে বড় খুনি। তো এখন তার বিচার কে করবে? তার বিচার করার মতো ক্ষমতায় সেই সময় কারোর ছিল না। তাকে যদি হত্যা না করা হতো তাহলে তার বিচার কোনোদিনও করা সম্ভব ছিল না। তবে হ্যাঁ, তার হত্যাকাণ্ডটাকে অনেকেই হয়তো মেনে নেয় যে তিনি যে ডিক্টেটরশিপ দেখিয়েছেন, তিনি যে হাজার হাজার মানুষকে মুজিব বাহিনী এবং রক্ষী বাহিনী দিয়ে হত্যা করেছিলেন, তার হত্যা করাটা আসলে ফরজ আইন হয়ে গিয়েছিল। সেটা আমরা নয় বিতর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু তার পরিবারের যে অন্যান্য সদস্য, নারী, শিশু, তাদেরকে কেন হত্যা করা হলো? এইটা ঠিক হয় নাই। যেই হত্যা করুক, এটা ঠিক হয় নাই। কিন্তু তার হত্যাকাণ্ডটাকে অনেকেই সমর্থন করেন। কেন করেন? এই কারণে, কারণ তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। তো কোনটা সবচেয়ে বড় অপরাধ? কেউ যদি একজন মানুষকেও বিনা কারণে হত্যা করে, এটাও কিন্তু অপরাধ। আবার কেউ যদি হাজার হাজার মানুষকে হত্যা করে, সেটাও কিন্তু অপরাধ। কিন্তু অপরাধের দৃষ্টিতে কোনটা বড় অপরাধ? যিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছেন তিনি সবচেয়ে বড় অপরাধী, আর যিনি একজনকে হত্যা করেছেন তিনি কম অপরাধী। এখন আপনি মিলিয়ে দেখেন, যারা শেখ মুজিব এবং তার পরিবারকে হত্যা করেছেন তারাই সবচেয়ে বড় অপরাধী, নাকি যিনি তার শাসনামলে রক্ষী বাহিনী এবং মুজিব বাহিনী দিয়ে 30,000 মানুষকে হত্যা করেছেন তিনি সবচেয়ে বড় অপরাধী? তিনি সবচেয়ে বড় অপরাধী। এটা দিবালোকের মতো পরিষ্কার। এরপরেও প্রশ্ন থেকে যায়, কি প্রশ্ন? বলা হচ্ছে যুক্তরাষ্ট্র কেন স্যাংশন দেয় নাই? স্যাংশন কাকে দেবে? তখন তো রুলিং পার্টি ছিল শেখ মুজিব। শেখ মুজিব তার রক্ষী বাহিনী এবং মুজিব বাহিনী দিয়ে 30,000 মানুষকে হত্যা করেছিল। তো স্যাংশন আসলে তো শেখ মুজিবের উপরে স্যাংশন আসার কথা, স্যাংশন আসলে তো মুজিব বাহিনীর উপর স্যাংশন আসার কথা, রক্ষী বাহিনীর উপর স্যাংশন আসার কথা। কিন্তু যুক্তরাষ্ট্র তো তাদের উপরে স্যাংশন দেয় নাই। তাহলে যুক্তরাষ্ট্র কেন শেখ মুজিব এবং তার পরিবারকে যারা হত্যা করেছে তাদের উপর স্যাংশন দেবে? এটা কিন্তু আরেকটি প্রশ্ন। এরপরে আসেন, শেখ হাসিনা কি তার পিতার যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ হত্যাকারী ছিল, শেখ হাসিনা কি তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল? না, দেয়নি। কিভাবে দেয়নি সেটা তো প্রমাণ করা দরকার। তার বাম পাশে বসে যিনি রাজনীতি করেন, মতিয়া চৌধুরী, তিনি সেই সময় জাসদের নেত্রী ছিলেন। শেখ মুজিবের শাসনে অতিষ্ঠ হয়ে এই মতিয়া চৌধুরী বলেছিলেন যে শেখ মুজিবের পিঠের চামড়া দিয়ে তিনি ডুগডুগি বাজাবেন। সেই সময়কার জন্য এই কথাটা কিন্তু যৌক্তিক ছিল। কিন্তু শেখ হাসিনার চোখে তো মতিয়া চৌধুরী অপরাধী ছিল, অর্থাৎ শেখ মুজিবের হত্যাকারীদেরকে উস্কে দিয়েছিলেন এই মতিয়া চৌধুরী। কিন্তু সেই মতিয়া চৌধুরীর বিরুদ্ধে তিনি নিষেধাজ্ঞা জারি না করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না করে, তাকে তার পাশে বসিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, জাসদের নেতা হাসানুল হক ইনু শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে ট্যাঙ্কের উপর নৃত্য করেছিলেন খুশিতে। এরকম খুশি বাংলাদেশের অনেকেই হয়েছিল, সেই আনন্দকে অনেকেই সাপোর্ট করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার ভাষায় হাসানুল হক ইনু তো অপরাধী, পরোক্ষভাবে শেখ মুজিবের হত্যাকারীদেরকে উস্কে দিয়েছিলেন। কিন্তু কি করলেন তিনি হাসানুল হক ইনুকে তার পাশে বসালেন, তাকে রাজনীতি করার সুযোগ দিলেন, তাকে এমপি বানালেন, মন্ত্রী পর্যন্ত বানিয়ে দিলেন। তো তিনিই তো তার পিতার পরোক্ষ হত্যাকারীদেরকে নিষেধাজ্ঞা দেন নাই, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন নাই, আইনানুগ ব্যবস্থা নেন নাই। তো তিনি আমেরিকাকে কিভাবে দোষারোপ করেন? শুধু তাই নয়, তার পিতার ক্যাবিনেটে যারা ছিলেন কয়েকজন মন্ত্রী বাদে সবাই তো তার পিতার রক্তের সাথে বেঈমানি করে, তার পিতার রক্তের সাথে গাদ্দারি করে তার চাচা আওয়ামী লীগের আরেকজন নেতা খন্দকার মুশতাকের ক্যাবিনেটে শপথ নিয়েছিলেন। এই যে খন্দকার মুশতাকের কথা বলা হয়, খন্দকার মুশতাক তো বাংলাদেশ স্বাধীনের পরে অনেক বছর জীবিত ছিলেন,
কই খন্দকার মুশতাকের বিরুদ্ধে তো শেখ হাসিনা একটা মামলাও করেছে কিনা আমার সন্দেহ আছে। খন্দকার মুশতাকের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই শেখ হাসিনা। আর খন্দকার মুশতাকের ক্যাবিনেটে যারা শেখ মুজিবের রক্তের সাথে বেঈমানি করে শপথ নিয়েছিলেন তাদেরকে বিভিন্ন সময় শেখ হাসিনা সুযোগ সুবিধা দিয়েছেন, রাজনীতি করার সুযোগ দিয়েছেন, এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। শুধু তাই নয়, খন্দকার মুশতাকের ক্যাবিনেটের মন্ত্রীদেরকে যিনি শপথ পড়িয়েছিলেন সেই এইচ.টি. ইমাম, তিনি মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনার খুব কাছের মানুষ ছিলেন, শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। তো তাকেও তিনি আশ্রয় প্রশ্রয় দেন নাই। তো তার পিতার হত্যাকারীদেরকে, প্রত্যক্ষ পরোক্ষ হত্যাকারীদেরকে তো তিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তিনিই তো নিষেধাজ্ঞা দেন নাই, তিনিই তো তাদেরকে আইনে সফর্দ করেন নাই। তাহলে যুক্তরাষ্ট্রকে কেন তিনি দোষারোপ করছেন? এটা হলো অনেক বড় একটা প্রশ্ন। Well, you got 96% of the vote in the last election. Yes, why not? People voted for me because of our work, because we work for them. That's more than some dictators in Egypt, for example. I mean, that's the same, on par with Vladimir Putin. Listen, we have 170 million people, right? Now, our people are very much conscious about political right. Since Awami League formed government, we work for our people. We reduce our poverty level. We ensure food security. We ensure their health care, education, housing, all the basic needs we ensured. So people, of course, always vote for us. Why not? But I just want to bring this back to your election in 2018 and why the international community has concerns about the next election early next year. Transparency International said they found irregularities, 47 out of the 50 constituencies surveyed, fake votes, ballot stuffing, voters and opposition polling agents barred from entering the centres. Could they prove that? Where is the proof? I want that. They're saying no, this is I based want on the their document. No, investigation. I want the document. Because I am telling you, 2008 election, there is no objection, nothing, there is no, I mean, nobody question about the election, right? Those political party, 20-party alliance, BNP, Jamaat Islami all together, how many seats they got that time? In 2008 election, only 29 seats out of 300. Because of their misrule, their corruption, nepotism, terrorism activities, people rejected them. They voted for us, voted for me and my party and my alliance. Now, 2014, those parties didn't participate. What they did? They started killing people. 500 schools they burned down. How brutally they But act. you're currently Now, no, in let me power. finish. So, they did not participate, but they tried to jeopardize the electoral system. Why are these international observers saying that these elections were not fair and free? That I don't know how they look at it. But the election, definitely it was free, fair election. যাই হোক, ইয়ালদা হাকিম তিনি গত নির্বাচনে কত পার্সেন্ট ভোট পেয়েছেন শেখ হাসিনা সেটি বলেছেন যে 96%, ওভার 96%। উনি বলছেন যে আমরা জনগণের জন্য কাজ করেছি, জনগণ আমাদেরকে ভালোবেসেছে, আমাদেরকে ভোট দিয়েছে। তখন উনি বলছেন, আর আরেকটা প্রশ্ন করেছেন যে এই পৃথিবীর যারা মানে স্বৈরশাসক, ডিকটেটর যারা, তারাও কিন্তু এত পার্সেন্ট ভোটে যেতে নাই। তারা কারচুপির চরম সীমায় যাওয়ার পরেও এত ভোট পায় নাই। এরপরেও এই নির্লজ্জ মহিলা, এই বেহায়া মহিলা জবাব দিচ্ছে যে বাংলাদেশের 17 কোটি মানুষ তারা খুবই রাজনৈতিক সচেতন, যে কারণে তারা বেশি মাত্রায় ভোটে অংশগ্রহণ করেছে। মিথ্যাচার কাকে বলে, উহা কত প্রকারে কি কি। এবং উনি বলছেন যে কিন্তু এখানে তো মানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা 50টি আসনে মানে তদন্ত করেছে, তদন্ত করে 47টি আসনই এমন খুঁজে পেয়েছে যেখানে জাল ভোট পড়েছে, যেখানে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারা হয়েছে, ওভারঅল ভোটে কারচুপি করা হয়েছে।
উনি প্রুফ চায়, বারবারই উনি কিন্তু প্রমাণ চায়, অথচ প্রমাণ কিন্তু সামনে। কি সামনে? গত নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশনার ছিলেন মাহমুদ তালুকদার। তিনি কোট আনকোট বলেছেন 2018 সালের জাতীয় নির্বাচনে রাতেই ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য। যিনি নির্বাচন পরিচালনা করেছেন তিনি বলেছেন। 1 2 তার দলের শরিক জাতীয় পার্টির যিনি মহাসচিব ছিলেন তিনি নিজেই বলেছেন যে আমরা মানে রাতেই ভোট করায় ফেলছি। শুধু তাই নয়, তার দলের একজন নেতা কিছুদিন আগে যুবলীগের এক নেতার সাথে ফোনে আলাপকালে বলেছেন যে ভোট তো রাতেই হয়ে গেছে। তো আর কত প্রমাণ চাই? শুধু তাই নয়, বর্তমান নির্বাচন কমিশন এবং তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহুবার বলেছেন যে আগামী ইলেকশন আর রাতে হবে না। তার মানে কি? গত ইলেকশনটা রাতেই হয়েছিল। তাদের বক্তব্যই প্রমাণ করে, যখনই আপনি এই কথা বলবেন যে আগামীতে আর নির্বাচন রাতে হবে না, এর অর্থ কি? তার মানে গত নির্বাচন রাতে হয়েছিল। তো এটা তো ওবায়দুল কাদেরও নিজেই স্বীকার করেছেন, বর্তমান নির্বাচন কমিশনে স্বীকার করেছেন, বাংলাদেশের জনগণ জানে। আর তাছাড়াও আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা, তারাও বলছে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় নাই। শুধু শেখ হাসিনার দাবি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। বিষয়টা হলো, চোর কি কখনো স্বীকার করে যে আমি চুরি করেছি? না। কখন স্বীকার করে? যখন পাঁচুনি দেওয়া হয়, যখন উত্তম মাধ্যম দেওয়া হয়, তখন ঠিকই স্বীকার করে। কিন্তু এমনি আপনি যতই সোনামণি গায়ে পিঠে হাত বুলিয়ে যতই বলেন যে তুমি চুরি করেছো, সত্য কথাটা বলো, কখনো সে স্বীকার করবে না যে আমি চুরি করেছি। তো আশা করি সংক্ষেপে হলেও, যদিও ভিডিও অনেক লম্বা হয়ে গেল, কিন্তু এটা কয়েক ঘন্টার আলোচনা, আমি অল্প সময় যতটুকু আপনাদের কাছে বলেছি। শেখ হাসিনা যে বিবিসিতে মিথ্যার দোকান খুলে বসেছিল, সেটা কি আপনাদের কাছে প্রমাণ হয়েছে? আশা করি প্রমাণ হয়েছে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।